সন্ধ্যান্নিক সেরে তখন বারান্দায় এসে দাঁড়িয়েছি। সূর্য ডুব দিয়েছে পশ্চিম আকাশে। তারই কমলা আভায় পরিবেশটা একেবারে মায়াময় হয়ে রয়েছে। খানিক দূরে রাস্তা, আর তার উপর শালবনের ঝরা পাতা একেবারে স্পষ্ট চোখে পড়ছে। প্রকৃতির এমন সুন্দর রূপ খানিক উপভোগ না করে থাকা যায় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অতীতের নানা কথা একে একে মনে পড়তে লাগলো। ঠিক এমন সময় একটা ব্যাপার লক্ষ্য করলাম। বাহির দরজার ঠিক সামনে একটা ছাই রঙের ছেলে দাঁড়িয়ে রয়েছে। বারবার সামনে পিছনে তাকাচ্ছে সে, ঠিক যেন কেউ কেউ তাকে তাড়া করে আসছে। আমি হাত নেড়ে ছেলেটিকে ডাকলুম। সে যেন মুখিয়েই ছিল ভিতরে আসার জন্য। আমার ডাক শুনে একেবারে ছুটে এলো। কাছে আসতেই তার মুখটা আমার কাছে স্পষ্ট হলো। কেমন যেন চোখ দুটো ফ্যাকাশে। হাত জোর করে ছেলেটা বলল, আমাকে আলোয় নিয়ে চলুন, যে কোনো আলো, যেন অন্ধকার গায়ে না পড়তে পারে। আমি তাড়াতাড়ি ছেলেটিকে ঘরে নিয়ে এলুম। ঘরের ভেতর উজ্জ্বল প্রদীপ জ্বলছে। গৃহদেবতার আসনে প্রশান্ত মুখে বসে আছেন আশুতোষ। ছেলেটি মেঝের উপরে বসে কাতর স্বরে বলল, আমাকে আপনি মায়ের হাত থেকে বাঁচান ঠাকুরমশাই। ছেলেটিকে জল ভরা পিতলের খুঁটিটা আমি এগিয়ে দিলাম। সে এমনভাবে সম্পূর্ণটা নিঃশেষ করল, মনে হলো বেশ কয়েক ঘন্টা হয়তো সে খাবার জল কিচ্ছুটি মুখে দেয়নি। কি করি ভাবতে লাগলাম। একসময় দক্ষিণের জানালাটা খুলে দিতে আমি এগিয়ে গেলাম। ওদিকের খোলা মাঠ থেকে বাড়ি মিঠে হাওয়া ভেসে আসে। ভাবলাম তাতে হয়তো তার মনটা একটু শান্ত হবে। কিন্তু ও মা, ছেলেটি তা দেখে আর্তচিৎকার করে উঠল। দোহাই ঠাকুরমশাই, জানালা খুলবেন না, আপনার পায়ে পড়ি, আপনি জানালা খুলবেন না। আমি চমকে উঠলাম। সামান্য দরজা জানলা খোলায় এমন ভয় পাওয়া তো একেবারেই স্বাভাবিক নয়। যাই হোক, জানালাটা আর খুললাম না। ছেলেটির কাছে এসে শান্ত স্বরে বললাম, আচ্ছা বাবা, বেশ গুছিয়ে বলো তো তোমার কি হয়েছে, কি করেছেন তোমার মা? এইবার ছেলেটা ঝরঝর করে কেঁদে ফেলল, যেন অকুল সাগরে ভেসে যেতে যেতে একটা দ্বীপের দেখা পেয়েছে। তারপর জীবনের আশ্বাস পেয়ে মনের আবেগকে আর প্রতিহত করতে পারেনি। অনেক সময় কি হয় জানো তো, প্রাণ ভরে কাঁদতে পারলে দুঃখের ভার অনেকটা লাঘব হয়, মানুষ অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তা তাকে সময় দিলাম। অনেকক্ষণ পর, মানে প্রায় 10-15 মিনিট পর আমার অপেক্ষার অবসান ঘটল। ছেলেটা চোখ মুছে বলল, আমার মা নয়। এই শেষ মা শব্দটি উচ্চারণ করতে গিয়ে ছেলেটার গলা এমনভাবে কেঁপে উঠল, তাতে কতখানি আতঙ্কে বিহ্বল হয়ে মানুষ এমন ভয় গলায় মা উচ্চারণ করতে পারে তা আমার বোধগম্য হলো। এবার আমি খানিক কড়া গলাতেই বললাম, সব ঘটনা পরিষ্কারভাবে খুলে না বললে আমার কাছে আসার সার্থকতাটা কোথায়? যা বলার বিশদে বলো, কিচ্ছু বাদ রাখবে না। ছেলেটি ঠোঁট কামড়ে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বিড়বিড় করে বলল, মা মেরে ফেলবে, মেরে ফেলবে মাকে। একটা প্রশ্ন হঠাৎ আমার মাথায় এলো। জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেশ, তা তোমাকে যে তোমার মা মেরে ফেলতে চাইছেন এটা তোমার বাবা জানে?
রাক্ষসী তাকেও হয়তো এতক্ষণে গিলে খেয়েছে। তিনি কোথায় আছেন আমি আমি কিছু জানি না। আমার বুকের ভেতরেও কেউ একজন যেন আর্ত চিৎকার করে উঠল। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত সংযত রেখে ছেলেটির কাঁধে আমি হাত রাখলাম। তারপর নরম গলায় বললাম, নাও, আর বেশি দেরি করো না, এবার একেবারে প্রথম থেকে বলো। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনছেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রটির একটি প্যাস্টিশ, ভূত ডামর। গল্পটি লিখেছেন কর্ণশীল মহাশয়। জন্ম 1980 সালে। তিনি পেশায় একজন গৃহশিক্ষক। পিতা শ্রী বিবেকানন্দ শীল, মাতা কমলা শীল। বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামের বাসিন্দা তিনি। ইংরেজি সাহিত্যে স্নাতক। বর্তমান পেশা শরীরচর্চা সংক্রান্ত। প্রথম রচনা ঠিক 12টা। এছাড়াও রক্তগান্ধার, নিষিদ্ধ কাণ্ডীব, ছায়া সপ্তক, নশ্বর নামা গ্রন্থের লেখক। লিখেছেন আনন্দমেলা, কিশোর ভারতী, নবরোজ, অন্তরীপ ইত্যাদি পত্রিকায়। আজ গল্প পাঠে আমার সাথে ইভান, তমাল, অন্বেষ, পূজা, নিহারেন্দু বাবু এবং সৌভিক। এডিটিং, মিক্সিং, মাস্টারিংয়ে প্রীতম। শুনতে থাকুন আজকের গল্প, ভূত ডামর। তারানাথ থামলেন। রবিবারের অফিস ছুটি। তারানাথের বাড়িতে সকালের প্রাতঃভ্রমণ শেষ করেই সেই যে ঢুকেছি, শতবর্ষজীবী বটের মতো আটকে গিয়েছি। সকালের চা জলখাবার এখন দুপুরের খিচুড়ি ইলিশ মাছ ভাজার দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে। চারি মা আমাদের আদেশ করেছেন একেবারে রাতের খাবার সেরেই ফিরতে হবে। আমরা হৃষ্টচিত্তে সেই আদেশ মেনেও নিয়েছি। আমাদের কোনটা হয়নি। মঠ লেনের এ বাড়ি যতটা তারানাথ জ্যোতিষীর ততটা আমাদেরও। চারিকে আমরা মা বলে ডাকতাম। সেই শুনে তারানাথ হাসতে হাসতে বললেন, একটা ঘটনার কথা মনে পড়ল। তারপর থেকে আর হুট করে কাউকে মা ডাকতে সাহস হয় না। যদিও বা তোমাদের সঙ্গে চারির ব্যাপারটা আলাদা। সে যতটা আমার মেয়ে ততটাই তো তোমাদের। সেই ঘটনার খেই ধরেই তারানাথ এগোচ্ছিলেন। হুঁকোটি ধরিয়ে নেওয়ার জন্য থামলেন, আর আমরাও বাইরে এসে একটা পাসিং শো সিগারেট ধরালাম। শ্রাবণের এক চিলতে আকাশ দেখা যায় এখানে। কখনো সে ঘন উজ্জ্বল নীল হয়ে যাচ্ছে, পরক্ষণেই আবার মিশ কালো হয়ে আসছে, যেন এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। শিবের বিয়ের মাস এখন। আবার আশ্বিনে উমা বাপের ঘরে আসবে। তাই আকাশ জুড়ে সেই মান অভিমানের ছায়াবাজি চলে। হঠাৎ কিশোরী বলে উঠল, আচ্ছা তারানাথ, শালবনের কথা বললেন না প্রথমেই? তা মটলেনে শালবন কোথায় পেলেন? দাঁত এই হলো তোমার ওই পাঁচকুড়িতে আর স্বপন বুড়ো নিয়ে ঘাঁটাঘাঁটি করার ফল। খালি গোয়েন্দাগিরি করতে মন চায়। মডলেন তখন কোথায় হে? বিশ্ব বাউন্ডুলে হয়ে তখন বিশ্বময় ঘুরে বেড়াচ্ছি। বোলপুরের কাছে এক গ্রাম বাতাসপুর, তা সেখানেই ছিলাম সেবার। ও আচ্ছা, তারপর তারপর কি হলো? হ্যাঁ, যা বলছিলাম, তা ছেলেটা ধাতস্থ হয়ে ধীরে ধীরে সব ঘটনা আমায় খুলে বলতে লাগলো। সে যা বলল তা শুনে আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। ঠাকুরমশাই, আমার নাম অভয়চন্দ্র মুখোপাধ্যায়। এই পাশের গ্রাম জোরবাঁধাই ভদ্রাসন। মা গত হয়েছেন আমার জন্মের সময়। বাবার কিছু বাঁধা যজমান আছে আর কিছু পৈতৃক সম্পত্তি। সেসব নাড়াচাড়া করে বেশ কেটেছে তো আমাদের। 3 বেলা ভাতের অভাব হয়নি কোনোদিন। পুকুর, বাগানে মাছ, ফল,
ওদিকে গরু রয়েছে 2-3টে। বেশ ভালোই কাটছিল, কিন্তু যতই প্রাচুর্য থাক, মায়ের আদরের জন্য মনটা সবসময় কেমন একটা আকুপাকু করত। বামুনের ছেলে, পড়াশুনো করে আর কি হবে, তার ওপর প্রায় জমিদারি রয়েছে। সে তো আপনাকে আগেই বললাম, কেরানিগিরি করার দরকারও ছিল না। সব ছিল বলেই হয়তো মায়ের স্নেহস্পর্শ পাওয়ার জন্য মনটা পাগল পাগল লাগতো। আমি নিশ্চিত জানি, এই যদি আমরা হতদরিদ্র হতাম, দিন আনি দিন খাই অবস্থা হতো আমাদের, এসব মা রোগের ভূত ঘাড়ে চাপতো না। বাবা বুঝতেন সবই, কিন্তু কিছু বলারও উপায় নেই তার। মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিতেন, বা কখনো রাতে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতেন। কিন্তু তাতে কি আর মায়ের স্বাদ মেটে? এক রাতে তো বাবার কাছে কেঁদেই ফেললাম। বাবা, এই যে এত পূজার্চনা, মন্ত্রশক্তি রয়েছে, তাতে মাকে ফিরিয়ে আনা কোনো উপায় নেই? আমি যে মাকে ছাড়া বাঁচতে পারি না। বাবা শিউরে উঠলেন। আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর বললেন, তুমি কালই বর্ধমান যাবে তোমার পিসির কাছে। এই গ্রামে থাকার আর প্রয়োজন নেই তোমার। তোমার পিসি অনেকবার বলেছেন তোমাকে তার কাছে পাঠিয়ে দিতে, আমারই গাফিলতিতে তা হয়ে ওঠেনি। কিন্তু আর নয়, নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা কাল ভোরের ট্রেন ধরবো বোলপুর থেকে। বাবার দৃঢ় গলা শুনে বুঝলাম, মা হারও তো আমি আগেই হয়েছিলাম। এবার বাবার কাছ থেকেও চলে যাওয়ার সময় হলো। সারা সন্ধ্যা বালিশে মুখ গুজে খুব কাঁদলাম। তারপর রাত্রি নিশুতি হলে বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে। পিসে মশাইয়ের পাটের ব্যবসা, সেখানে বিনি পয়সার চাকর হওয়া আমার দ্বারা আর হবে না। বাড়ি থেকে কোনোদিন একা বেরোয়নি। ঝোঁকের মাথায় বেরিয়ে এসে গ্রামের উত্তর প্রান্তের চন্দননালার বাঁধটি পার হতেই যখন এক রাশ খুটখুটে অন্ধকার হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, তখন বুকটা কেমন দূর দূর করে উঠল। মনে হতে লাগলো ওই নিকষ অন্ধকারের মধ্যে অজস্র ছায়া শরীর যেন আমাকেই গিলে খাবে বলে উঁত পেতে রয়েছে। আমার গ্রামটির দিকে একবার পিছু ফিরে চাইলাম। কালী মন্দিরের আলোটি তখনও জ্বলছে, আর জ্বলছে ওই পদ্মদিঘির গায়ে জেলেদের পাহারা ঘরের আলোটা। একবার ভাবলাম ফিরে যাই। ঠিক সেই সময় পিসে মশাইয়ের রাগী মুখটা মনে পড়ল। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে হনহন করে হেঁটে হারিয়ে গেলাম গভীর অন্ধকারের ভেতরে। পথের রেখা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। পথের দুপাশে মাঝে মাঝে ঝাঁকড়া গাছের মাথা আর বাকি ফাঁকা মাঠ। বেশ খানিকটা সময় চলার পর আমার মনে হলো ডান দিকে মাঠের মাঝামাঝি বেশ বড় একটা আগুন জ্বলছে, আর তার কাঠকুঠো পোড়ার চরচর একটা শব্দ এই এখান থেকেও শোনা যাচ্ছে। একবার ভাবলাম কোনো সাধু সন্ন্যাসী নিশ্চয়ই আস্তানা গেড়েছে। হয়তো তিনিই কোনো উপায় বাতলে দিতে পারবেন। মনস্থির করে পথ ছেড়ে খোলা মাঠে নামলাম। এগিয়ে যেতে লাগলাম ওই আগুনটার দিকে। এমন সব মাঠে কি হয় আপনি তো জানেনই ঠাকুর মশাই। দূর থেকে যা দেখে মনে হয় একেবারে কাছেই রয়েছে, পৌঁছাতে গিয়ে দেখা যায় সে আরো অনেক দূরে। দুদিকে বাবলা গাছের সারি, মাঝে মধ্যেই তার ডালগুলোতে দু একটা পাখি নড়ে চড়ে উঠছে। কখনো কখনো আবার বকের ছানার ডাক শুনতে পাচ্ছি। তারপর হঠাৎ যেন মনে হচ্ছে গাছের ডালে বসে কারা যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। কেমন যেন অস্পষ্ট একটা
রশ্মি ভেসে আসছে সেদিক থেকে। বুকের ভেতরটা অতি ঠান্ডা হয়ে গেল। কিন্তু ঠাকুরমশাই, আমি দেখেছি প্রচণ্ড রাগ বা প্রচণ্ড দুঃখের মধ্যে না ভয়ের অনুভূতিটা ঠিক অনুভব করা যায় না। বাবার নিষ্ঠুরতায় মনটা এতটাই বিকল হয়েছিল যে ভয় পেলেও সেটা মুহূর্তের মধ্যে উবে যাচ্ছিল। যাই হোক, আগুনের কাছে পৌঁছে দেখি সত্যিই এক সাধু। বেশ পাতলা সুন্দর চেহারা, গালে বা মাথায় বেশি জটাজুটো নেই, আঁচড়ানো চুলেই মাথার ওপর চূড়ো করে বাঁধা, গায়ে পরিষ্কার কাপড় চোপড়। তার পাশে গিয়ে বসলাম। কিন্তু বসে আছি তো আছি, এক মনে আগুনের দিকে তাকিয়ে বসে রইলেন তিনি। মনে মনে ভাবলাম হয়তো তিনি আমাকে দেখেছেন, কিন্তু সেটা আমাকে বুঝতে দিতে চাইছেন না। একসময় আমি অধৈর্য হয়ে উঠলাম। যখন ভাবছি উঠে চলে আসব, সাধু কথা বলে উঠলেন। ব্যাস হয়ে গেল? মা হারা ছেলেদের তো এত কম ধৈর্য থাকার কথা নয়। ওই দুটি মাত্র কথাতেই আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার অন্তরাত্মা তিনি কাঁচের মতো স্বচ্ছভাবে দেখে ফেলেছেন। আমি ফিরে এসে আবার তার সামনে বসে পড়লাম। হাত জোর করে বললাম, আপনি তো সবই জানেন, অন্তর্যামী, তাহলে আমার দুঃখ দূর করুন। দূর বোকা, আমি অন্তর্যামীটা নই। ওর মতো ছেলে দেখলেই বোঝা যায় সুখী জীবন। মা থাকলে কখনো ঘর ছাড়তি না, এটা বুঝতে আবার মন্ত্র লাগে নাকি? আর বাপ হারা হলে এই তেল টুকটুকে চেহারা হতো না। মায়েরা রোজগার করতে পারে নাকি যে তোকে খাইয়ে দাইয়ে এমন নধর গান্তি করে রাখবে? আমি তার পা চেপে ধরে বললাম, সে আপনি যতই বলুন, আপনার ঠাঁই আমি ছাড়ছি না। এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো। এতক্ষণ বেশ হাসি খুশি ছিলেন সাধু, হঠাৎই অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। সে থাকো, কিন্তু যে মতলবটি করেছ তা মাথা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলো। মৃতের জগতে একবার যারা চলে যান, তাদের মধ্যে বিগত জীবনের কিছুই বাকি থাকে না। মা থাকেন না, বা বাবা থাকেন না। মানবিক সকল গুণ চলে গিয়ে তাদের মধ্যে পৈশাচিক বৃত্তি আরোপিত হয়। সুতরাং ওইসব কথা মনেও এনো না, সমূহ বিপদে পড়বে। আমি দেখলাম সাধু তো সবই জানেন, তাই আর লুকোছাপা করলাম না। সে যাই হোক, মরে গেলে মরে যাব, আপনি মাকে ফিরিয়ে আনার পথ বলুন। সাধু আমার চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ওদিকে আমারও জেদ চেপে গেছে, আমিও তার চোখের দিকে অপলকে চেয়ে রইলাম। অনেক সময় পরে সাধুর দৃষ্টি নরম হলো। আমার চোখে তিনি কি দেখলেন কি জানি, একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই ভূত ডামর জানিস? আমি আর কিশোরী একসঙ্গে চমকে উঠলাম। এ তো সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাবের সময় শুনেছিলাম, আর তারানাথের ঝোলাতেও সবসময় ভূত ডামরের একটি পুঁথি থাকত। সেই কথা জিজ্ঞাসা করায় তারানাথ একটু বিমর্ষ হয়ে বললেন, দেখো, আদি আর নীতিবাগীশ তান্ত্রিকেরা ভূত ডামরকে মানতে চায় না। তাদের মতে বৃহত্তন্ত্রসারে এ পুঁথির কোনো প্রামাণিকতাই নেই। শুধুমাত্র কিছু নিম্নবর্গের লোভী সিদ্ধারাই এ পুঁথি ব্যবহার করে খানিকের সুখ আর লালসা চরিতার্থ করার জন্য। হয়তো এই কথা ঠিকই, সেভাবে আর তন্ত্র সাধনা করে উঠতে পারলাম কই। আজ এখানে, কাল সেখানে, এঘাট সেঘাট ঘুরেই মরলুম, থিতু হতে আর পারলুম না। তোমরা আমাকে হাজার হাজার নাম দিয়েছ, তান্ত্রিক, জ্যোতিষী, ঠাকুর মশাই, কিন্তু জীবনের এই প্রান্তে এসে
আমার উপলব্ধি হয়েছে আসলে আমি শুধুই পরিব্রাজক, সহজ কথায় যাকে বলে বাউন্ডুলে। তাই তন্ত্র সাধনার কবিরে সেভাবে কোনোদিনই যেতে পারিনি। ওই শুধু মাতু পাগলি আমার গ্রামের সেই সাধু আর মধুসুন্দরী দেবীর দেওয়া কিছু স্বল্প বিস্তর চমক দেওয়ার ক্ষমতা পেয়েছিলাম মাত্র। ওই দিয়েই ভাঙিয়ে খাচ্ছি। তাই সাধক হিসেবে দেখতে গেলে আমিও নিম্ন শ্রেণীরই। ভূতরামরের পুঁথি আমার কাছে থাকা তেমন কিছু আশ্চর্যের ব্যাপার নয়। চারি এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল, অভয়চন্দ্র সবাইচন্দ্র সব পরে হবে ক্ষণ। কাকাবাবু যান, স্নান সেরে নিন। বাবা, খাবার কি এখানেই দেব? দিবি দে, এদের সঙ্গে তো সবই খাওয়া দাওয়া হচ্ছে, আর ছোঁয়া নেপার যুগ আছে কোথায়। কই হে, ওঠো, বর্ষার দুপুরে আর দেরি করো না, কখন ঝপ করে সন্ধে নেমে বসবে। জ্বর জ্বালা একটা হলে কাল ভৈরব কিন্তু আর বাঁচাতে পারবে না। যাও যাও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। সোনা মুগের ডালের খিচুড়ি, আহা, গোবিন্দভোগ চালের গন্ধে উঠোন দালান সবটা ভরে গিয়েছে। সাথে গন্ধরাজ লেবু, ইলিশ মাছের মাথা আর কাঁঠালের দানা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আবার ইলিশ মাছ ভাজা। আহ, খাওয়া শেষ হতে চারিদিকে কেমন মেঘ করে এলো। কিশোরী বলল, ঘণ্টাখানেক গড়িয়ে না নিলে সে নাকি পেট ফেটে মরেই যাবে। আমারও ওই একই অবস্থা। যা খাওয়া দাওয়া হলো তাতে একটু ভাত ঘুম না দিলে আর পারা যাবে না। ভাত ঘুম ভাঙল চারির শাঁখ বাজানোর শব্দে। কিশোরী তখনও ফরাসের এক পাশে কোলবালিশ জড়িয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে। চারি ধূপদানিটি নিয়ে ঘরে ঢুকল। আমাকে দেখেই সে এক হাত জিভ কেটে বলল, ওমা, কাকাবাবু উঠে গেছেন? চোখে মুখে জল দিয়ে নিন, বাবাও এসে পড়ল বলে। আজ আপনাদের জন্য মোড়ের দোকান থেকে কী সব আনতে গেছেন, তিনি এলেই একসঙ্গে চা দেব আপনাদের। বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় বললাম, আহা, এর মধ্যে ঠাকুরমশাই আবার বেরোতেই বা গেলেন কেন? আর আমাদেরও তো ফিরতে হবে, আর বসলে কি করে চলবে বলো? ফিরবেন তো সেই মেসে, কে আপনাদের জন্য হাপিত্তেশ করে সেখানে বসে থাকবে শুনি? নিজের বাড়িতে রয়েছেন, ভালো লাগছে না বুঝি? চারি চলে গেল। কিশোরীর দিকে তাকিয়ে দেখি সে বড় বড় চোখ করে আমার মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা বেআক্কেলে লোক তো হে তুমি, ভূত ডামরের এবার কীর্তনটুকু না শুনেই পালানোর কথা ভাবছো? আর এটা কি আমাদের বাড়ি নয় নাকি? কিশোরী বা চারি যে ভুল বলেছে তা নয়। এ বাড়ি যতটা তারানাথের ততটা আমাদেরও। স্বয়ং তারানাথ আমাদের এই অধিকার দিয়েছেন। এই ঘরগুলি, ওই চিলতে উঠোন, এই বাড়ির মানুষগুলি আমাদের বড় আপনজন। বেগুনি, ঝালবড়া আর কাঁচা লঙ্কা সহযোগে এক চ্যাঙাড়ি মুড়ি শেষ করে তারানাথ আবার গল্পের খেই ধরলেন। বাইরে বৃষ্টি ছাড়া আর কোনো কিছু জীবন্ত আছে বলে মনে হয় না। ভূত ডামর কি ঠাকুর? তন্ত্র সাধনার সবচেয়ে বড় দুই শাখা হলো কুলারনব আর মহাডামর। এই মহাডামর নামের শাখাটির আবার একটি নিম্নবর্গীয় শাখা রয়েছে, ভূত ডামর। নানা রকম নিম্ন শ্রেণীর কায়াহীন বা উপদেবী নিয়ে এর আলোচনা, বিচার, আচার। তন্ত্রের বলে এইসব উপদেবীদের আপন করা যায়, এদের দিয়ে নানা প্রকার কাজ করিয়ে নেওয়া যায়। এদের মধ্যে
কিঙ্কিনী দেবীকে তুমি মন্ত্র বলে মাতৃরূপে পেতে পারো। কিন্তু ঠাকুর, আমার নিজের মাকে পাবো না কেন? তিনি পুণ্যাত্মা, খুব তাড়াতাড়ি বায়ুলোকের শব্দ স্তর পার করে তাঁর আত্মা মহাত্মা লোক দেবলোকের দিকে উন্নীত হয়েছে। তাকে বেরানো অসম্ভব। তুমি যদি সঠিকভাবে সাধনা করতে পারো, কিঙ্কিনী দেবী তোমার মায়ের অভাব পূরণ করতে পারবেন। কিন্তু ঠাকুর, আসলে ব্যাপার কি জানো তো, এরা হলেন নাটকের কলা কুশলীদের মতো। তাদের জগতে কোনো সম্পর্ক, জাত, ধর্মের প্রসাধন নেই। তন্ত্র সাধক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদের মধ্যে বৈশিষ্ট্য আরোপ করেন, অনেকটা ওই যাত্রা দলে যারা অ্যাক্টও করেন তাদের মতো। কেউ মায়ের চরিত্রে, কেউ আবার মেয়ে বা বোনের চরিত্রে। এবার কি হয়, অভিনেতারা যেমন মুখস্থ করা কিছু সংলাপের বাইরে কিছু বোঝেন না বা জানেন না, এরাও তাই। এই কিঙ্কিনী দেবীকেই ধরো, তিনি যখন তোমার মায়ের রূপ ধারণ করলেন, তিনি তোমাকে সময় মতো খেতে দেবেন, সময় মতো ঘুম পাড়িয়ে দেবেন, মায়েদের করা কাজগুলিও করে দিলেন, যেমন রান্না করা, জল আনা, বিছানা পেতে দেওয়া, এইসব করবেন। কিন্তু এগুলোর মধ্যে তার কোনো আত্মিক যোগ থাকবে না। তিনি তোমার তন্ত্রবদ্ধ মা, স্নেহবাসবদ্ধ মা নন। এর বেশি তো আমার পক্ষে জানা সম্ভব নয় বাবু। আমি এই প্রক্রিয়া জানলেও কোনোদিন এর ব্যবহারিক প্রয়োগ করিনি। এর কি কি বিপদ আপদ থাকতে পারে তাও আমার অজানা। সম্ভাবনাগুলো শুধু তোমাকে। আমি রাজি ঠাকুরমশাই, আমি প্রস্তুত। আর একবার আমি ভেবে নিয়েছি ঠাকুরমশাই, আপনি আমাকে পদ্ধতি বলে দিন। যা বলছিলাম, তাই তন্ত্র সাধনার বিস্তারিত বিবরণ তো তোমাদের আগেই আমি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের সময় ব্যাখ্যা করেছি, কিন্তু এক্ষেত্রে কেবল অল্প কিছু পার্থক্য রয়েছে। সে সময় নদীর তীরে বসে ভাত রেঁধে পোড়া কই দিয়ে আমি নৈবেদ্য দিয়েছিলুম। এক্ষেত্রে অভয়চন্দ্র বাড়ির উঠোনে একটা কলা পাতায় লাল পেড়ে শাড়ি, কিছু চাল, ছোলা, কলা আর একটা পূর্ণ কুম্ভ গঙ্গার জল রেখেছিল। তা এমন করে প্রায় 3 মাস কেটে গেল, কারোর কোনো দেখা নেই। অভয়চন্দ্র এক সময় আশা ছেড়েই দিল, সেই সাধুর হওয়ার দেখাই মেলেনি। ভূতরামর পদ্ধতি শিখিয়ে দিয়ে তিনিও হাওয়া। তবে হঠাৎ একদিন একটা কাণ্ড ঘটল। হতাশ হয়ে উঠেছিলাম ঠাকুরমশাই, তবে মনে মনে কোনোদিন গুরুকে দোষারোপ করিনি। ভেবেছিলাম আমারই সাধন প্রক্রিয়ায় হয়তো কোনো ভুল ছিল। যাই হোক, সেদিন সকাল থেকেই প্রচণ্ড গরম পড়েছিল, তার উপর গাছেও পাতা নড়ার কোনো লক্ষণ নেই। সন্ধ্যাবেলায় স্নান সেরে রোজকার মতো আসনে বসেছি। নৈবেদ্যগুলি নিবেদনও করিনি তখনও। হঠাৎ খেয়াল হলো চারিদিকে আজ কেমন যেন অন্ধকার নেমেছে। হঠাৎ বাড়ির সামনের আমবাগান থেকে একটা গা কাঁপানো ঠান্ডা হাওয়া ভেসে এলো, আর অমনি বাড়ির অন্দর থেকে আমি যেন সদ্য ফোটানো গরম ভাতের গন্ধ পেলাম। বাবা তো আজ 3 মাস হতে চলল হরিদ্বার ঋষিকেশ গিয়েছেন। রান্নাবান্না তো আমিই করি, তবে হঠাৎ ভেসে আসা ভাতের গন্ধে যেন আমার সারা দেহ থরথর করে কেঁপে উঠল। আমার মনে হলো ঘরের ভেতর থেকে কে একজন দাওয়ায় এসে দাঁড়িয়েছেন। আমি ঘরের দিকে পিঠ করে আসনে বসেছিলাম, ঘাড় ঘোরাতে আর সাহস হলো না। এমন সময় নরম নারী কণ্ঠে গিয়ে যেন একটা বলে উঠল, খোকা, বাইরে বসে থাকিস না, ঘরে আয়।
ভাত উপর দিয়েছি। আমার মনে যে কত রকম ভাব একসঙ্গে খেলে গেল সেটা বলে বোঝাতে পারিনি। ভয়, আনন্দ, চমক, চাপা উল্লাস। হঠাৎ চোখ পড়ল আমার সামনে পড়ে থাকা নৈবেদ্যের ওপর। সেই লাল পাড় শাড়িটার সেখানে নেই। পূর্ণকুম্ভ থেকে জল চলকে পড়েছে, যেন যেন সেই কলসিটি থেকে কেউ কিছুটা জল ভাত রান্নার জন্য ঢেলে নিয়েছে। মাটির ওপরে পড়ে থাকা সেই জলে চাঁদের ছবি ফুটে উঠল, আর তারপরেই এক নারী মূর্তি চাঁদের ছায়ার আড়াল করে পিছন থেকে আমার কাঁধে হাত রাখল। আবার সেই মধুর ডাক। বাইরে বসে কি করছিস ওসব? আয়, ঠান্ডা ভাত খেতে পারবি না, তখন আবার সব নষ্ট হবে। আয় বাবা, ঘরে আয়। সুবলের সঙ্গে প্রায়ই আমার খটোমটো লেগে থাকতো। পাশের বাড়ির ছেলে হলেও সে আমাকে একেবারেই দেখতে পারত না। এ কারণে সে কারণে চেষ্টা করতো আমাকে সবসময় ছোট করবার বা অপদস্থ করবার। আমি প্রতিদিন দুপুর নাগাদ পুকুরে স্নান করতে যাই। সুবল বা পাড়ার অন্যান্য ছেলেরাও আসতো। আমি ঘাটে নেমে সবে সূর্য প্রণাম করেছি, এমন সময় সুবল বলে উঠল, এই মাখে গোড়া জলে নামলে সেই জল অপবিত্র হয়ে যায়। এরা যে কেন আসে কি জানে। যা কোনোদিন হয় না সেদিন হলো। আমার মাথায় আগুন লেগে গেল। হয়তো এখন মায়ের সঙ্গ পাচ্ছি বলে এই বদনাম মাথায় নিতে ইচ্ছে করছিল না। সুবলের ওপর লাফিয়ে পড়ে তার গলাটা টিপে ধরলাম, কিন্তু আমি তো এসব গাজোয়ারিতে কোনোদিনই অভ্যস্ত নই। তার উপরে সুবল মাঠে ঘাটে ঘোরা ছেলে, লম্বা চওড়া অনেক বেশি। প্রথম প্রথম হকচকিয়ে গেল, কিন্তু পরেই সামলে উঠে আমাকে আক্রমণ করলো। আমার ঠোঁট নাক ফেটে রক্ত বেরিয়ে এলো, একটা চোখ প্রায় বন্ধ হয়ে এলো। কাঁদতে কাঁদতে আমি বাড়ির দিকে ছুটলাম। কি করে পুকুরঘাট থেকে বাড়ি ফিরলাম সেটা মনে নেই। বাড়ির উঠোনে এসেই আছড়ে পড়লাম। এমন সময় একটা আর্তচিৎকার। মা কোথা থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হলো রে খোকা? কি হলো খোকা? কি করে হলো ও খোকা? আমি ক্ষীণ হেসে পরম আরামে চোখ মুছলাম। টের পেলাম মা আমার অত বড় শরীরটাকে কোলে করে নিয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে বিনবিনানি কান্না। কে রে আমার ছেলেটাকে অমন করে মারলি? ও তো কারোর সঙ্গে লড়তেও যায় না, ঝগড়াও করতে যায় না। ঠাকুরমশাই, সে কান্নার মধ্যে যেন যেন একটা সুর রয়েছে, জানেন তো। মাটির অনেক গভীর থেকে সে ছন্দবদ্ধ কান্না আমার সমস্ত মন দেহকে দোলা দিতে লাগলো। আমার সমস্ত দেহ থেকে ব্যথা যন্ত্রণা খুব ধীরে ধীরে চলে যেতে লাগলো। পশ্চিমের জানালা দিয়ে রোদ আসছিল। সেই রোদ হঠাৎ মধু রঙের হয়ে উঠল। আমি সম্পূর্ণ ঘুমিয়ে পড়লাম না, আবার জেগেও রইলাম না। আমার অর্ধ দৃষ্টিতে দিনের ক্ষীণ আলো, আর বাকি অর্ধে রাত্রের ক্ষীণ অন্ধকার উজাগর হয়ে রইল। তারপর পশ্চিমের মাঠে যখন ঝিঝি আর শেয়াল একসঙ্গে ডেকে উঠল, মা আমার মাথাটা খুব সাবধানে বালিশের উপর রেখে উঠে দাঁড়ালো। ঘরে জ্বলতে থাকা প্রদীপের নিভু নিভু আলোতে আমি লক্ষ্য করলাম মায়ের খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন হয়েছে। যেমন 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 চোখ দুটোর কোণ লম্বাটে হয়ে প্রায় কানের কাছে চলে গেছে। কপালে সিঁদুরবিন্দু আরও উজ্জ্বল হয়েছে। হাত দুটো নেমে এসেছে হাঁটু পার হয়ে। আর সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে মায়ের পায়ের পাতা। আলতা পড়া মায়ের পা দুটো কেমন কেমন যেন ছড়িয়ে চওড়া হয়ে গেছে। আঙুলগুলো বড় বড়। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বড় বড় পা ফেলে মা দরজার দিকে এগিয়ে গেল। কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া ছুটে এলো আর
মায়ের বিরাট চুলগুলো উঠতে উঠতে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। আমার মনে কেমন একটা ভয়াবহ সম্ভাবনা উকি দিল। মা বাইরের অন্ধকারে হারিয়ে যেতেই আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম। বাইরে ত্রয়োদশীর চাঁদের হালকা আলো আর সেই একই সঙ্গে ছেঁড়া ছেঁড়া মেঘ। কি এক অজানা ভয়ে আকাশের গায়ে আম গাছের মাথাগুলো চুপ করে দাঁড়িয়ে আছে। ঘরের বাইরে মাকে কোথাও দেখতে পেলাম না। অজানা এক আতঙ্ক আমার মনে খেলা করছে। তবে কি সে পাগলের মতো ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। এই জ্যোৎস্নার আলোয় যেন পথ চিনতে আরো অসুবিধা হচ্ছে। সম্পূর্ণ অন্ধকার হলে হয়তো এর চেয়ে ভালো দেখতে পেতাম। অন্ধকারে ছুটতে ছুটতে যেন কার সঙ্গে একটা ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়লাম। তিনিও দৌড়ে আসছিলেন। আমাকে তুলে ধরে তিনি বলে উঠলেন, অভয়, কি হয়েছে রে? দেখলাম তিনি আমার বাবা। আমি এই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে বাবাকে দেখে কেঁদেই ফেললাম। বাবা আমাকে ঝাঁকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল তাড়াতাড়ি। আর ওই যে গেল একটু আগে, সে কে? আমি বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। বাবা এবার চিৎকার করে উঠলেন, কি সর্বনাশ করেছিস বল এখনো? মা। মা? ওই 4 মানুষ উঁচু রাক্ষসী তোর মা? বলার সময় নেই বাবা, এখনই সুবলদের বাড়ি চলো। সুবলের খুব বিপদ। বাবা আমার কথা কতটুকু বুঝলেন জানি না, আমার হাত ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। সুবলদের বাড়ি দোতলা, আর দোতলায় সুবলেরই ঘর। সেখানে ক্ষীণ আলো জ্বলছে। উঠোন ঘেরা বেড়ার পাশে একটা অন্ধকার গাছের নিচ থেকে আমরা যা দেখলাম, আমাদের বুকের রক্ত চলকে উঠে ঠান্ডা হয়ে গেল। বাবা আমার মুখে খুব আলতো করে হাত রাখল যাতে চিৎকার না বেরিয়ে আসে। বিস্ফোরিত চোখে আমি দেখলাম সুবলের বাড়ির দেওয়ালে পা রেখে আমার মা অবলীলায় উঠে যাচ্ছে। লক্ষ্য তার সুবলের দোতলার ঘরখানি। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে লাগলো। আর তখনই আমার কানে এলো মায়ের করুণ সুরে কান্নার বিনবিনানি। কেন রে আমার ছেলেটাকে অমন করে মারলি? ও তো কারোর সঙ্গে লড়তেও যায় না, ঝগড়াও করতে যায় না। কেন করলি রে সুবল? কেন করলি এমন? ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো। তারপর আবার সব নিস্তব্ধ। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরতেই শুনতে পেলাম বাবা আমাকে চিৎকার করে কিছু একটা বলছে। অভয় পালা, পাশের গ্রাম বাতাসপুরে মদন ভট্টাচার্যের বাড়িতে তারানাথ তান্ত্রিক এসছেন, তার কাছে যা। রাতটা কালী মন্দিরে কাটিয়ে দে, সকালে রওনা দিবি। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি সামনের রাস্তা। খানিকটা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই তারামায়ের মন্দিরের চৌহদ্দি পড়বে, তাও অজানা নয়। তবুও আমার পা নড়তে চায় না, যেন কেউ 50 মণি পাথর বেঁধে রেখেছে কোমরের সঙ্গে। হঠাৎ একটা গর্জন শুনতে পেলাম, মায়ের গলা। যা অভয়, আমাকে জীবিত দেখতে চাইলে যা। আমি আর দাঁড়ালাম না। সকাল হতে না হতেই আমি সেই জোহরভাত কালী মন্দির থেকে এই বাতাসপুরে হেঁটে এসেছি ঠাকুরমশাই। ছায়া দেখা মাত্র চমকে চমকে উঠেছি। যেন ওই মা দাঁড়িয়ে আছে, যেন সেই ছায়া থেকে এখনই ডেকে উঠবে। চারি রাতের খাবারের জন্য ডাকতে এলে খেয়াল হলো আজ 3 বেলায় মেয়েটার প্রচণ্ড পরিশ্রম গেল। কোথায় তারানাথের ভাত সিদ্ধ রান্না আর
কোথায় আমাদের 3-4 পদের মোচ্ছব। হাসি মুখে মেয়ে বলল, যদি এত সংকোচ করছেন কাকাবাবু, তাহলে আমি আপনাদের মেয়ে নই। মনে মনে বললুম, সে তুমি আমাদের মেয়ে নও, তুমি আমাদের সাক্ষাৎ মা। সে তারানাথ যতই বলুন যে তাকে মা ডাকা উচিত নয়, তবুও আমরা তো তোকেই মা ডাকবো। মা এমন না হলে অন্যরকমও হয় না। ও মা, আর একটুই বাকি আছে তো। তোমার কাকাবাবুদের বলেনি? তুই বরং একটা কাজ কর না, খাবার ঢাকা দিয়ে শুয়ে পড় গিয়ে, আমরা হাতে হাতে নিয়ে নেবক্ষণ, কেমন? হ্যাঁ, তারপর বাসন মাজতে গিয়ে দেখবো পুরো ঘর সক্রি করে রেখেছো। তোমরা সেরে নাও, আমার সেলাই বাকি আছে। তারানাথ সস্নেহে হেসে আমাদের দিকে মুখ ফেরালেন। চারিও হাসতে হাসতে ভিতর ঘরে চলে গেল। পাগল মেয়ে আমার। এবার গল্পে ফেরা যাক। তা হাত জোর করে অভয় বলল, ঠাকুরমশাই উপায় বলুন। আমার বাবাকে তো বোধহয় আর দেখতেও পাবো না। তুমি শান্ত হও একটু। দেখো, তোমার বাবাকে মারা কিঙ্কিনী দেবীর পক্ষে সম্ভব নয়। তোমার ভালো যারা চাইবেন বা তোমার হিতার্থে যারা চিন্তা করবেন, তাদের ক্ষতিসাধন করা ডামরতন্ত্রের নীতি অনুসারে বিগর্হিত। সে তোমার বাবা ডামরির বিরুদ্ধাচারণ যতই করুক না কেন, নিদেন পক্ষে তাকে আটকে রাখা বা দমিয়ে রাখা ছাড়া সে আর কিছুই করতে পারবে না। তাহলে এখন কি করব ঠাকুরমশাই? কি করবে সে তো তুমি ঠিক করবে অভয়। আচ্ছা বলো তো, তুমি কি চাও? মাকে আর রাখতে চাও তোমার কাছে? না না না, ওই মা নয়, ওই মা আমি চাই না। তাহলে বাড়ি যাও অভয়, আর সামনের বৃহস্পতিবার বিবাহের আয়োজন করো। বিয়ে? কার? তোমার পিতার। সে কি ঠাকুরমশাই, বাবা তাতে রাজি হবেন? রাজি যে হতেই হবে অভয়, এছাড়া আর কোনো রাস্তা নেই। বৃহস্পতিবার সকালে আমি জোরবাঁধ গ্রামে উপস্থিত হলাম। আমাকে দেখেই অভয় ছুটে এলো। ঠাকুরমশাই, সব ব্যবস্থা করেছি। বিবাহ হবে কার সঙ্গে? আমি অভয়কে কিছু না বলেই উঠোনের ঠিক মাঝামাঝি একটা কুসুন্ডিকা সাজালাম। তারপর কপালে তিলক এঁকে ভূমাসনে বসলাম। কিন্তু হঠাৎই ভর দুপুরে আকাশ কেমন অন্ধকার করে এলো। ওদিকে আম বাগানের ভেতর থেকে কেমন একটা আষ্টে গন্ধ ভেসে এলো নাকে। আমি আর দেরি করলাম না। হোমের আগুন থেকে জ্বলন্ত বিল্ল কাষ্ঠ হাতে নিয়ে গম্ভীর সুরে উচ্চারণ করলাম, প্রজাপতির নষ্ট পছন্দ গর্বিতা অগ্নিষ্কারে বিনিয়োগ ওং প্রবন্ধু মিত্রা প্রহিমনি। অভয়কে বললাম, তোমার বাবাকে নতুন কাপড় পরিয়ে নিয়ে এসো, আর বিবাহ প্রক্রিয়া শুরু হলে এই কুসন্ডিকার গণ্ডির বাইরে কেউ যাবে না। অভয়চন্দ্রের বাবাকে একটা আসনে বসিয়ে তার বাঁ পাশে একটা লাল পেরে শাড়ি পরানো কলা গাছ স্থাপন করলাম। তারপর শুরু করলাম লাজম মন্ত্র। হঠাৎ আমবাগানের ভেতর থেকে একটা মরা কুকুরের দেহ উড়ে এসে আছড়ে পড়ল যজ্ঞস্থানে। প্রচণ্ড আতঙ্কে অভয় চিৎকার করে উঠল। অভয়ের পিতাও থর থর করে কাঁপতে লাগলেন। আমি তার হাত কলা গাছটির উপর রেখে মন্ত্রোচ্চারণ করলাম, ওং সরস্বতী প্রেদবম মুখরে বাজিনীপতি জং সাবিশ্বত ভূষত প্রজয় মং চাক্র। অভয়ের পিতাকে আমি উঠে দাঁড়াতে ইশারা করলাম। বললাম অগ্নিকে প্রদক্ষিণ করতে। ওং ভূতামগ্নে পর্যাবহং সূর্যং বহত্বানহ পূর্ণপতি বজায়। তৃতীয়বার প্রদক্ষিণ সম্পূর্ণ হওয়ার আগেই একটা অস্বাভাবিক ঝোড়ো হাওয়া ছুটে এলো। সমস্ত আকাশ ধুলোয় ঢেকে দিল সেটা।
আমি প্রাণপণে প্রদক্ষিণের মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম, কিন্তু সে প্রচণ্ড বাতাসের প্রভাবে হোমের আগুন সম্পূর্ণরূপে নিভে গেল। চারিদিকটা একেবারে ধোঁয়ায় ভরে গেল। একটা বিভৎস খিলখিলে হাসিতে পরিপূর্ণ হয়ে গেল চরাচর। ধোঁয়া কাটতে দেখা গেল অভয় কোথাও নেই। অভয়ের পিতা আর্তনাদ করে ছুটে যাওয়ার উপক্রম করতেই আমি তার হাতটা চেপে ধরলাম, বললাম, অভয়কে খুঁজে লাভ নেই, একমাত্র বিবাহ সম্পন্ন করলেই তাকে রক্ষা করা সম্ভব। আপনি দাঁড়ান এখানে। ক্রমে আবার হোমের আগুন জ্বলে উঠল। দূরে মেঘাচ্ছন্ন মাঠের দিগন্ত থেকে ভেসে এলো অভয়ের আর্তনাদ, আর তারই সাথে সেই অপার্থিব পৈশাচিক হাসি। কি বলবো তোমাদের, সেই হাসির শব্দে বুকের অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। সপ্তপতি প্রদক্ষিণ শেষ করে বরবেশী অভয়ের পিতা ও কলাবধূকে আমি জলাভিষেক করলাম। সর্বশেষে কলাবধূর একটি পাতা অভয়ের পিতার ডান হাতে তুলে দিয়ে জোর গলায় পানি গ্রহণ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। প্রজাপতি। আমার সর্বশেষে চতুর্থী হোম সম্পন্ন হওয়া মাত্রই দিগন্ত থেকে আবারও সেই পৈশাচিক আর্তনাদ ভেসে এলো, যেন কোনো অতিকায় নারী প্রবল যন্ত্রণায় আর্তনাদ করছে। আকাশ থেকে ছিটকে পড়ল অসংখ্য পাখির মৃতদেহ। অভয়চন্দ্রের বাড়ির চারিদিকে কিছুক্ষণ গর্জন করে ঘুরে বেড়ালো, তারপর প্রবল হাহাকারের শব্দ করে হারিয়ে গেল ঊর্ধ্বমুখে। অভয়ের পিতা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, কি হলো ঠাকুর মশাই, কি হলো? অভয় কোথায়? আমি পশ্চিমের মাঠের দিকে হাত দেখালাম। অভয় সেদিক থেকে ছুটতে ছুটতে বাড়ির দিকেই আসছে। অভয়ের পিতা ভয়ে ভয়ে চতুর্দিকে দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, আর সে ঠাকুর মশাই, সে নেই, সে চলে গেছে। কিশোরী ফোঁস করে উঠল। তার মানে চারির মায়ের সাথে আপনার বিয়ে হওয়ার পর আপনার যেমন প্রেয়সীর আর প্রয়োজন রইল না, মধুসুন্দরী দেবীও ফিরে গেলেন, এও তেমনই হলো, তাই তো? অভয়ের পিতার বিবাহের ফলে অভয়ের মাতৃহীন নাম ঘুচল, আর তাই কিঙ্কিনী দেবীও প্রেতলোকে ফিরে গেলেন। বিশ্বাস করনি নিশ্চয়ই? তা বেশ, তা বলি কি, ভূতরামর পুঁথিটিও তো রয়েছে আমার কাছে, একবার মধুসুন্দরী দেবীকে ডেকে দেখবে নাকি? বৃষ্টি থেমে গেছে বাইরে। আমরা তাড়াতাড়ি অন্দরের উদ্দেশ্যে হাঁক পারলাম। চারি, চারি, মাগো, বৃষ্টি ধরে গেছে, দে মা, দে চারটি যা দিবি দে, পেটে দিয়ে রওনা দি। যাও যাও, রাত অনেক হয়েছে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ হরোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে ইভান এবং ট্যাশকোরো ইউটিউব চ্যানেল থেকে সৌভিককে আমাদের পাশে থাকার জন্য। ওদেরকে সাপোর্ট করার জন্য ওদের চ্যানেলগুলো ভিজিট করুন। তারানাথ তান্ত্রিকের গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। পবিত্র ঘোষের লেখা অসাধারণ গল্প মঙ্গল শোনার জন্য ভিডিওটিতে প্রেস করুন।